গণতান্ত্রিক শক্তিকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন চায় বিএনপি। ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান, ভোটের পরিবেশ সৃষ্টির তাগিদ। সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর রক্ষায় তৎপর প্রশাসন, শত শত ট্রাক আটক, যৌথ বাহিনীর হাতে গ্রেফতার ইসলামপুর ইউপি চেয়ারম্যান। বিপদসীমার 11 সেন্টিমিটার উপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ঘরবাড়ি, ক্ষেত খামার প্লাবিত। মুন্সিগঞ্জে পদ্মায় ভাঙন। হজের বিমান ভাড়া আরো কমানোর চেষ্টা চলছে। হজ মেলা উদ্বোধনকালে ধর্ম উপদেষ্টা নিষ্ক্রিয় এজেন্সিকে বাদ দেওয়ার পরিকল্পনা। জুলাই আন্দোলনে গুলির নির্দেশদাতা তৎকালীন ডিএমপি কমিশনার হাবিব, 13 কর্মকর্তার জবানবন্দি, আছে সুদীপ আক্তারের নামও। আলাস্কায় বৈঠকের আগে পুতিন সম্পর্কে স্বচ্ছ ধারণা দিচ্ছেন ট্রাম্প, দেখছেন গোয়েন্দা তথ্য, এমন কাণ্ডে সফলতা নিয়ে সংশয়। এবং 31 আগস্ট ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। 5 সেপ্টেম্বর প্রথম ওয়ানডে রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অধিনায়ক। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন নাজরি। এবারে থাকছে বিস্তারিত। যারা নির্বাচন নিয়ে বিভিন্ন দাবি তুলছেন তারা মাঠের বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। যারা নির্বাচনকে বয়কট করতে চায় তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলেও সতর্ক করেন তিনি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার আহ্বানও জানান সালাউদ্দিন আহমদ। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বৃহস্পতিবার দুপুরে গুলশানের নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা যায়, এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাটা আসলে মুখ্য। বলেন, নির্বাচনকে যারা অনিশ্চিত করতে চায় তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। যাদের সাথে আমাদের জোট করলে নির্বাচনটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু এবং একটা ইনক্লুসিভ আমাদের মতো করে আমরা করতে পারবো। এই ইনক্লুসিভ সেটা নয়, আমরা গণতান্ত্রিক শক্তিসমূহের মধ্যে একটা ঐক্য বজায় রাখতে চাই, জাতীয় ঐক্য সৃষ্টি যেটা হয়েছে সেটাকে ধরে রাখতে চাই। সেই লক্ষ্যে যদি আমাদের জোটে আরও কোনো রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হয়, সেই চেষ্টা আলাপ আলোচনা আমাদের আছে, তবে সেটা এখনো পর্যন্ত আমরা চূড়ান্ত করিনি। পতিত ফ্যাসিস্টরা নির্বাচনকে কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিতে কার্যকর যৌথ অভিযান দাবি করেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। যাদের হাতে অবৈধ অস্ত্র আছে প্রচুর পরিমাণে, এটা আমরা দেখেছি, জাতি দেখেছে, এগুলো উদ্ধারের বিষয়ে একটা খুব কড়াকড়ি অভিযান চালানো প্রয়োজন। এই অবৈধ অস্ত্র যদি মাঠে থেকে যায় তাহলে নির্বাচনের সময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পায়তারা পতিত ফ্যাসিস্ট শক্তি করতে পারে, এটা একদম উড়িয়ে দেওয়া যায় না। রাজনৈতিক দলগুলোর কোনো বিষয়ে সংশয় থাকলে তা অন্তর্বর্তী সরকার দূর করবে বলেও প্রত্যাশার কথা জানান সালাউদ্দিন আহমদ। যাদের মধ্যে সংশয় আছে যে নির্বাচন অনুষ্ঠানের আগে কি কি বিষয়ে তারা দেখতে চায়, সেই বিষয়গুলোর জবাব তো অবশ্যই সরকারের কাছে থাকবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। স্বৈরতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে একটি মহল গণতন্ত্র নির্বাচন নিয়ে তালবাহানা করছে বলে মন্তব্য করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত প্রতীকী যুব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। আর পিআর পদ্ধতিতে নির্বাচনে আপত্তি জানিয়ে বক্তারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া সংস্কার ও বিচার কাজ এগিয়ে নেওয়া সম্ভব না। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী যুব সমাবেশ করে অপরাজেয় বাংলাদেশ।
এ সময় জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না বলে জানান বক্তারা। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার ও বিচার কাজ করা সম্ভব নয় বলেই মনে করেন তারা। কুচক্রী মহলের পরামর্শে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সংস্কার বিচার এই ইস্যুগুলোকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন। একটি অগণতান্ত্রিক সরকার দিয়া পরিচালনা করার জন্য কিছু সুযোগবাদী কাজ করে যায়, যাতে করে অস্থিতিশীল অবস্থায় তাদের কিছু গুরুত্ব বাড়ে। চিরাচরিতভাবে ৭১ থেকে এই পর্যন্ত যেভাবে নির্বাচন হয়ে আসছে ওইভাবেই নির্বাচন হবে। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর মন্তব্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে একটি মহল নির্বাচন নিয়ে তালবাহানা করছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে বলে মনে করেন বিএনপির এই নেতা। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সিলেটের ধলাই নদীর সাদা পাথর রক্ষায় অভিযানে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী। আটকে দেওয়া হয়েছে শত শত পাথর বোঝাই ট্রাক। পাথর লুটপাটের অভিযোগে আটক করা হয়েছে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে। সহকর্মী খালিদ আহমেদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সিলেটের ধলাই নদী তীরবর্তী এলাকায় দৃষ্টিনন্দন সাদা পাথর দেখতে প্রতিদিন ছুটে আসতেন হাজারো পর্যটক। কিন্তু সাম্প্রতিক সময়ে লাগামহীন লুটপাটে দ্রুত বিলীন হয়ে যাচ্ছে এই প্রাকৃতিক সম্পদ। একটা প্রাকৃতিক যে মনোরম পরিবেশটা এখন আসলে অনেকটা বিলুপ্ত হয়ে গেছে, যে পাথর অনেক কমে গেছে। আমরা ট্রেন বা জার্নি কত ক্লান্ত হয়ে এখানে এসে সিলেটের একটা ঐতিহ্য, ওই জায়গায় যদি মনে একটা আঘাত করে যে পাথর তুলে নিয়ে, আসলে দুঃখজনক। এখানে এসে সাদা পাথরের বর্তমান অবস্থা দেখে আমরা খুবই মর্মাহত। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বৃহস্পতিবার সকাল থেকে সিলেট ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে আটকে রাখা হয় প্রায় ২৫০ শতাধিক ট্রাক। অভিযানে জব্দ হওয়া ট্রাকগুলো যাচাই বাছাই শেষে বৈধ কাগজপত্র থাকলে ছেড়ে দেওয়া হচ্ছে, আর অবৈধভাবে উত্তোলিত পাথরগুলো মূল পর্যটন স্পটে ফিরিয়ে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে পাথর লুটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে। এর আগে বুধবার ধলাই নদী তীরবর্তী সাদা পাথর এলাকা থেকে চুরি হওয়া প্রায় ১২,০০০ ঘনফুট পাথর উদ্ধার করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের নেতৃত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় ২৪ ঘন্টায় সাদা পাথর এলাকায় যৌথ বাহিনী দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়। একই দিন সকালে দুদকের সিলেট কার্যালয়ে ৯ সদস্যের একটি দল সাদা পাথর পর্যটন এলাকা পরিদর্শন করে। পরিদর্শন শেষে তারা মন্তব্য করেন, এই লুটপাটে স্থানীয় প্রশাসনের অবহেলা থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এটার সঙ্গে এখানকার যারা প্রভাবশালী ব্যক্তি আছে, স্থানীয় লোকজন, ইভেন আমরা যেটা শুনতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরো উচ্চস্তরের যারা ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি, তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকলেও স্থানীয়রা বলছেন, স্থায়ী সমাধান না হলে সাদা পাথর এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা বিলীন হয়ে যাবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, সাদা পাথর পর্যটন কেন্দ্রের বর্তমান চিত্র কেমন দেখছেন? পাথর লুটপাটের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, জানাবেন। ন্যান্সি, দেখুন, আজ সকাল থেকে বলা যায় সকাল ৯টা থেকেই আমরা সাদা পাথর এলাকায় আছি, কিন্তু এখন পর্যন্ত আমরা প্রশাসনের কোনো কর্মকর্তাকে এখানে দেখিনি, কিংবা যৌথ বাহিনী এখানে থাকার সিদ্ধান্ত হলেও যৌথ বাহিনীর কোনো সদস্যকেও সাদা পাথর এলাকায় আমরা এখন পর্যন্ত পাইনি। তবে যেটি জানতে পেরেছি যে বেলা ৩টের দিকে হয়তো এখানে সিলেটের জেলা প্রশাসক যিনি মোহাম্মদ শের মাহবুব মোরাদ, তিনি এখানে আসতে পারেন। আপনাকে জানিয়ে রাখি যে যেটি আমরা জানতে পেরেছিলাম যে ১২,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে এবং সেটি প্রতিস্থাপন করা হবে, সেই প্রতিস্থাপনের কোনো চিত্র আমরা দেখিনি। যেটি দেখেছি যে খুব অল্প
যেখানে রয়েছে সেখানে এটি রাখা হয়েছে এবং এর বাইরে আসলে কোনো পাথর প্রতিস্থাপন করা হয়েছে এ ধরনের কোনো চিত্র আমাদের চোখে পড়েনি। আর যৌথ বাহিনীর অভিযানে গতকাল রাতে এখানকার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান এবং আমরা তার আরেকটি পরিচয় পেয়েছি, তিনি উপজেলা কৃষক দলের সভাপতি এবং সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম, তাকে পুলিশ গ্রেফতার করেছে। এবং এর বাইরে যেটি আমরা দেখেছি, সেনাবাহিনী সিলেট বোলাগঞ্জ সড়কে পাথরবাহী ট্রাক আটকিয়ে অভিযান পরিচালনা করছে এবং যে ট্রাকগুলো বৈধ, অর্থাৎ যে ট্রাকগুলোতে এলসির পাথর কিংবা বালু রয়েছে সেগুলো তারা চেক করে ছেড়ে দিচ্ছেন, বাট কিন্তু সাদা পাথর থাকলে সেই ট্রাকগুলো তারা আটকে দিচ্ছেন। এবং এর বাইরে আমরা যেটি দেখেছি, গত রাত 12টার পরে পুলিশ সিলেট বিমানবন্দর সড়কে অভিযান পরিচালনা করেছিল, কিন্তু এর বাইরে আর কোনো অভিযান যৌথ বাহিনীর আমরা লক্ষ্য করিনি। তো সাদা পাথরের বর্তমান যে অবস্থাটি রয়েছে সেটি হচ্ছে যে পর্যটকরা আসছেন কিন্তু সেই পরিমাণ পর্যটক এখন নেই। সেটা হয়তো গণমাধ্যমে এই সংবাদটি যাবার পর সাদা পাথর পর্যটন এলাকায় পর্যটকরা কম আসছেন এমনটি বলছেন এখানকার সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে সিলেটের সাদা পাথর থেকে সর্বশেষ অবস্থা। খালেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী খালেদ আহমেদ। এদিকে সিলেটে সাদা পাথর লুটপাট তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি রোববার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন নবী এই রিট দায়ের করেন। রিটে ঘটনা তদন্ত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। পরে আদালত রোববার শুনানির দিন ধার্য করেন। স্বরাষ্ট্র সচিব ছাড়াও পরিবেশ সচিব, আইজিপি, সিলেটের জেলা প্রশাসক, কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ 10 জনকে বিবাদী করা হয়েছে। আমরা বলেছি যে সেখানে অ্যাডিশনাল ফোর্স পাঠানোর জন্য যাতে পর্যটকদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং ক্ষয়ক্ষতি যা হয়েছে তারপরে যাতে আর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হতে না পারে, এই জন্য আমরা রেসপন্ডেন্ট নাম্বার 6 এবং 7 এর প্রতি ডাইরেকশন চেয়েছি। অনারেবল হাইকোর্ট ডিভিশন আমাদের আজকের এই মোশনটা আমরা সাবমিট করতে গিয়েছিলাম, ওনারা আমাদের মোশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন যে রবিবারে ওনারা এই মামলাটা শুনবেন। তৃতীয় দফায় তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ঘরবাড়ি, ক্ষেত খামার ও সড়ক পানিতে ডুবে গেছে। অন্তত 10,000 পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে রয়েছে। সহকর্মী জামাল বাদশার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। লালমনিরহাট সদর উপজেলার কালমাটি গ্রামের মর্জিনা বেগমের বাড়িতে তিস্তার পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে তার চুলো ও সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। তিনি আশ্রয় নিয়েছেন কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়। এভাবেই দুর্ভোগে পড়েছেন ষাটোর্ধ্ব বুবলি বেগমও। খুব কষ্ট হয়েছি, কোনো রান্না বান্নার জায়গা নাই, কোনো নাই। প্রাইমারি স্কুলে যে বারান্দাতে শিউটি আছে, পড়িয়েছি। আমরা বাচ্চা কোচা নিয়ে খুব সমস্যা চাচ্ছি। এই যে স্কুলের বারান্দা চাষি আছে, কোন বেলা স্কুলের বারান্দাও চলে যায়। তিস্তার পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের হাতিবান্ধা, আদিমারি সদর ও কালীগঞ্জ উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটি তৃতীয় দফা বন্যা। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। তলে আছে, পাকশা খুন খাবো তারও বুদ্ধি নেই। ইউনিয়ন ভিত্তিক যে মেম্বার কিংবা চেয়ারম্যান আমাদের এসে একটু দেখেন করবে, কিংবা উপর লেভেলের লোক কোনো লোকই এই পর্যন্ত আসে নাই, যোগাযোগ করে নাই। মানুষের ঘর বাড়ি তলায় গেছে। এই দেখেন স্কুলের মাঠে ভীষণ পানির কারণে মানুষ দুর্ভিক্ষ হয়ে আছে। যে কি করি খাবো, যেগুলা ধান গাছি সব ডুবে গেছে। পানির জন্য আমাদের স্কুল বন্ধ, আমাদের বাড়িতে পানি উঠেছে। উজানের ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী 2 দিন পানি বিপদসীমার উপরে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বিভাগ সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখছি এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোর যেখানে আমাদের কাজের প্রয়োজন হবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কাজ বাস্তবায়ন করব। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা তালিকা করতেছি, যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেব। একজন মানুষও যাতে না খেয়ে থাকে না বা কষ্টে না থাকে সেই ব্যবস্থা আমরা করতেছি। শুধু ত্রাণ নয়, দীর্ঘমেয়াদে দুর্ভোগ লাগবে প্রয়োজন স্থায়ী সমাধান। তাই নদী খনন ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চান স্থানীয়রা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাবেন। এ নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড?
জানাবেন। নেন্সি, দুধকুমার নদের পানি সকালে কিন্তু বিপদসীমার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছিল, পরে কিন্তু সেটি স্থিতিশীল রয়েছে। এছাড়াও ব্রহ্মপুত্র, তিস্তা এবং ধরলা নদীর পানির বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু একাধিক ইউনিয়ন আসলে প্লাবিত হয়েছে। আপনাকে যদি দেখাই, আমি যে এলাকাটিতে রয়েছি এখানে কিন্তু অনেক ফসল রয়েছে কৃষকের, সেই ফসলগুলো কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। এছাড়াও যেহেতু এটি আসলে আমন মৌসুম চলছে, অনেক কৃষক কিন্তু আমন আসলে রোপণ করেছিলেন, সে আমন ক্ষেতগুলো কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। এছাড়াও এই পানি বৃদ্ধির ফলে কিন্তু বিভিন্ন এলাকায় যে নদী ভাঙন সেটি কিন্তু দেখা দিয়েছে। আমি এই হিসেবে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড বলছে যে কয়েকটি স্থানে ভাঙন রয়েছে, তারা বলছেন যে পানি কমলে কিন্তু ভাঙনের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। এছাড়াও এই দুধকুমারের পানি বিপদসীমা অতিক্রম করার ফলে কিন্তু এই দুধকুমারের অববাহিকায় 3 থেকে 4টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। আমি এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা সব বিষয়ে আসলে মনিটরিং করছেন, নৌকা থেকে শুরু করে শুকনো খাবার সবগুলো তাদের প্রস্তুত রয়েছে। এছাড়াও আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে কৃষকদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে এই পানি আসার কারণেই কিন্তু তাদের যে আমনের বড় একটা ক্ষতি হয়েছে, কারণ তারা কয়েকদিন আগেই কিন্তু আমন আসলে রোপণ করেছিলেন এই জমিতে। এই আকস্মিকভাবে এই পানি আসার ফলে কিন্তু এই কৃষকরা আসলে দুশ্চিন্তায় পড়েছেন। এছাড়াও আমি পানি উন্নয়ন বোর্ড বলছে যে আরো 1 থেকে 2 দিন ধরলা এবং ব্রহ্মপুত্র, তিস্তা নদীর যে পানি বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহত থাকবে। নেন্সি, এই ছিল বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল রানা। গেল 3 দিন ধরে রাজশাহীর পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। বিপদসীমার মাত্র 0.57 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রতি সেকেন্ডে 16,70,000 কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে 17.49 সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা 18.05 সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হচ্ছে। ফসলি জমির পাশাপাশি বাড়ি ঘরেও পানি ঢুকেছে। ঝুঁকি বিবেচনায় বাঁধগুলোতে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। আগামী 3 দিন পানির উচ্চতা একই থাকবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ভাঙন প্রবণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। রাজশাহী অঞ্চলে বোয়ালিয়া পয়েন্টে আপনার পানির লেভেল হচ্ছে 17.43 আর আমার ডেঞ্জার লেভেল হচ্ছে 18.05, যেটা আপনার হচ্ছে আমরা সতর্কতা লেভেল বিবেচনা করি হচ্ছে ডেঞ্জার লেভেল থেকে 1 মিটার নিচে, অর্থাৎ 17.05 থেকে আমরা সতর্কতা লেভেল বিবেচনা করি। সেই হিসাবে সতর্কতা লেভেল থেকে আপনার হচ্ছে 0.35 মিটার উপরে আছে আমাদের বর্তমান পানির লেভেল। পদ্মার শাখা নদীর আকস্মিক ভাঙনে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির উপজেলার 200 বছরের প্রাচীন দিঘিরপাড় বাজারের 5টি দোকান বিলীন হয়ে গেছে। ভাঙন ঝুঁকিতে আরো অর্ধশতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রাথমিক ভাঙন ঠেকাতে দ্রুত বালু ভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মী সুমিত সরকার সুমনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। দেশের মধ্যাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় এলাকায় পদ্মার শাখা নদীতে তীব্র স্রোত ও ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে। এতে নদীতে দেখা দিয়েছে ভাঙন। মঙ্গলবার রাতে আকস্মিক ভাঙনে প্রায় 200 বছরের পুরনো দিঘিরপাড় বাজারের 5টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতি বছরই ভাঙতাছে আর কিছু কিছু বস্তা ফালাইতেছে, কিন্তু এই বস্তাতে তো বেরিবেট রক্ষণ নাই। কালকে রাত্রি থেকে প্রচুরভাবে ভাঙা শুরু হয়েছে, ঘূর্ণিপাকের মতো এইভাবে নিয়ে যাচ্ছে। অলরেডি দেখা গেছে 2-3 ঘন্টার ভিতরে 8-10টা ঘর নিয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে বাজারে আরো বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কে নদী তীরে 60টি দোকান সরিয়ে নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, অপরিকল্পিত বালু উত্তোলনের কারণেই ভাঙছে নদী তীর। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মোটামুটি 2-3 বছর পর্যন্ত ভাঙে নেই, এখন আবার এই যে নতুন করে এই বছর থেকে শুরু হয়েছে। অপরিকল্পিতভাবে ড্রেজিং হয় রাতের আধারে, কিন্তু এই প্রশাসন নির্বিকার থাকে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে ভাঙন ঠেকাতে প্রাথমিক পর্যায়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কথা জানান টঙ্গীবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা। হুট করে ভাঙন শুরু হয়, এখানে পানি উন্নয়ন বোর্ড সঙ্গে সঙ্গে জিও ব্যাগ এবং ব্লক ফালিয়ে এটা ভাঙন রোধ করার চেষ্টা করে থাকে। এই কাজটাই এখন হবে এবং পরবর্তী বিষয়টা আমরা আপনাদেরকে পরবর্তী ব্রিফ করব। দোকান মালিক ও বাজার সংশ্লিষ্টদের দাবি, গত কয়েকদিনে 3 দফা ভাঙনে অন্তত 8টি দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী।
অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর এবং নৌ বন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে নির্দেশনা জারি করেছে BIWTA। ভোলা নৌ বন্দরের সহকারী পরিচালক রিয়াদ হোসেন জানান, দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দুদিন ধরে বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ 10টি রুটে লঞ্চ চলাচল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে নদীর পানি বৃদ্ধির কারণে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে ফেরিতে যানবাহন উঠানামায় বিঘ্ন ঘটছে। দেখছেন সংবাদ দুপুর। ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী আর্থিক অনিয়মে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বৃহস্পতিবার সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনের হজ ও ওমরা মেলা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হজ ব্যবস্থাপনা মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উপদেষ্টা বলেন, হজে বিমান ভাড়া আরও কমানো এবং নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে বাদ দেওয়ার চিন্তাভাবনা চলছে। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের আয়োজনে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 3 দিনের হজ ও ওমরাহ মেলা। মেলার 154টি স্টলে নিজেদের সেবা তুলে ধরছেন হজ ও ওমরাহ এজেন্সি সহ বিভিন্ন এয়ারলাইন্স, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান সহ ট্যুর অপারেটররা। মেলায় মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি এজেন্সির কাছ থেকে সেবা নিতে পারছেন হজ যাত্রীরা। গ্রাহক টানতে নানা অফারও দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান। মাধ্যম হয়ে যদি কারো মাধ্যমে এগ্রিমেন্ট হয় তখন সেই হাজিরা পরিপূর্ণ সার্ভিসটা পেতে পায় না। এই জন্যই আমাদের হজ মেলা আসা এবং হজ মেলা দেওয়ার উদ্দেশ্য। যদি নিবন্ধন করে তাহলে তার প্রাক নিবন্ধনটা আমরা ফ্রি করে দিচ্ছি। হজের প্যাকেজগুলো প্রায় 42 দিন ব্যাপী হয়, কিন্তু আমরা সর্বনিম্ন 13 দিন থেকে প্যাকেজ স্টার্ট করেছি। মেলা উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানান, বিমান ভাড়া কমানো সহ নিষ্ক্রিয় এজেন্সিগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত আসছে। যারা ফিজিক্যাল ফিট আছে তাদেরকে নেবেন, না হলে আমাদের বিব্রত হতে হয়। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো আমরা হাবের প্রতিনিধি রাখবো। যত সমস্যাগুলো আছে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা তাদেরকে কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা চিঠি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিই। নিজস্ব ক্যাটারিং এর মাধ্যমে খাবার সরবরাহ, মুজদালিফায় উন্নত টয়লেট সেবা সহ হজ ব্যবস্থাপনায় সুযোগ সুবিধা বাড়াতে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস উন্নয়ন প্রকল্প দ্রুত অনুমোদনের দাবিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 11:55 থেকে দুপুর 1:10 পর্যন্ত সড়কে অবস্থান করে তারা। অবরোধে ঢাকা উত্তরবঙ্গ রুটে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার 9 বছর পরও স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন হয়নি, তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। তাদের দাবি, আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন ও পূর্ণ বাস্তবায়ন করতে হবে। এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা এই আন্দোলনের মাধ্যমে জানান দিচ্ছে যে আমাদের স্থায়ী ক্যাম্পাস কতটা গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত যারা দায়িত্বশীল আছে, উপদেষ্টা পরিষদ আছে, তারা এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টাও করেনি এবং আমাদের এই যে যৌক্তিক দাবি এইটা নিয়েও তারা কোনো প্রকার ভ্রুক্ষেপ এখন পর্যন্ত করেনি। না হওয়া পর্যন্ত রবিয়ান রাজপথে আছে, রাজপথে থাকবে। দাবি শেষ করার পরের সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ। রাজধানীর বনানীর একটি সীসা বারে রাহাত হোসেন রাব্বি নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে বনানীর 11 নম্বর রোডে 360 ডিগ্রি নামের সীসা বারে এই ঘটনা ঘটে। বনানী থানার পুলিশ জানায়, সীসা বারের 2য় তলার সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে এক যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় রাব্বিকে কর্মীটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, হত্যাকারীরা রাব্বির পূর্ব পরিচিত এবং বারে তাদের নিয়মিত যাতায়াত ছিল বলে জানায় পুলিশ। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমরা তদন্ত ব্যক্তি আইডেন্টিফাই করেছি। এখন আমাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে এবং আমাদের বাদী যে হবে
রাব্বির বাপের সাথে কথা বলেছে, সে বলছে লাস্ট পোস্টমর্টম হওয়ার সাথে সাথে সে আমাদের সাথে থানায় এসে সে একটা মামলা শনাক্তকার যে আসামি ওই ব্যক্তির সাথে এর আসা যাওয়া আছে, দেখা সাক্ষাৎ আছে, কথা চলে, সে তার দুজনা পরিচিত। মানবতা অপরাধের দায়ে ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। জানান শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। গেল 20 জুলাই আলাদা 7 মামলায় শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি, উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 45 জনের বিরুদ্ধে 3 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এসব মামলার 45 আসামির মধ্যে 17 জন গ্রেফতার আছেন। এদিন চাংখারপুলে গণহত্যা মামলায় কলেজে কর্মরত একজন সাক্ষীকে হুমকির ঘটনায় তার সুরক্ষা নিশ্চিতে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনকে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত। ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন এই সাক্ষী যে প্রতিষ্ঠানে কর্মরত আছে সেই প্রতিষ্ঠানের প্রধান এবং এই প্রতিষ্ঠান এবং সাক্ষীর যে এলাকা সেই এলাকার তদন্তকারী সেই এলাকার অফিসার ইনচার্জ এই সাক্ষীর সুরক্ষা, সেফটি এবং ওয়েলবিং নিশ্চিত করার জন্য ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে মর্মে আমাদেরকে তদন্ত সংস্থা থেকে জানানো হয়েছে। খুব শীঘ্রই আমরা আশা করছি যে আরো কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাব। দর্শক, উপদেষ্টা আসিফ ভুঁইয়া কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপদেষ্টা না শুধু, আমি মনে করি যে রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা আগে রাজনীতি করছেন বা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে, তাদের কারো এই সরকারে থাকা উচিত। নির্বাচন করার পরিকল্পনা কিংবা রাজনীতি করার পরিকল্পনা, শুধু নির্বাচন করলেই যে পক্ষপাত হইতে পারে এটা তো না। কেউ যদি রাজনীতিও করে সরকারের থেকে, তাহলে সেও তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে। সে নিজে নির্বাচন না করেও তো নির্বাচনকে প্রভাবিত করা যায়। এক বছর শেষ হলো আপনাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাদের 2-3 সদস্য এখন আছেন এই সরকারে। 1 বছর শেষ হলো, 1 বছরে আপনাদের মানে কতটা করতে পারলেন আর কতটা পারলেন না, আপনাদের যে আশা নিয়ে এই নতুন বাংলাদেশ সৃষ্টি করলেন সেটা আপনাদের সফলতা ব্যর্থ। এখন পর্যন্ত তো জাতীয় এসপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে, তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে, কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। এর বাইরেও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে। এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি। এনসিবির পক্ষ থেকে আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন, একজন তার নিজস্ব বক্তব্যে চাঁদাবাজির ঘটনায় আপনার নাম জড়িয়েছে, এই বিষয়ে আপনারা আসলে প্রথমত হচ্ছে এই বিষয়টা এখনো তদন্ত চলছে, যেহেতু ইনভেস্টিগেশন চলছে, এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না। তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানাল আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে, তখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তখন সেও ছাত্র অধিকার পরিষদ করতো, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে বোধহয় ছিল। দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া কথা বলছিলেন, আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। ধানমন্ডি নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। ফলো করছে না, তখন বলতে না এটা তো আমাদের ডোমেস্টিক ট্রাইব্যুনাল। ওরা কোনো সময় কিন্তু আমাদেরকে খোলামেলা বলতে পারেনি যে আইসিটি ট্রাইব্যুনালের কোন জুরিসডিকশনে কাজ করছে। আপনারা জানেন আমার বাবাকে 20টা চার্জ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। এই 20টা চার্জকে তারা প্রমাণ করার জন্য অথবা আমাদেরকে ডিফেন্ড করার জন্য খালি 4 জন সাক্ষী এলাও করেছিল। এখন আমরা তাও লড়াই করে গিয়েছি। আপনারা এখানে যারা আছে তারা হয়তো মনে আছে আপনাদের, আমাদেরই একজন
তৎকালীন একজন জজ সে নিজে সাক্ষ্য দিতে আসতে চেয়েছিলেন। সে বলেছিলেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী তখন পাঞ্জাব ইউনিভার্সিটিতে তার সাথেই ছিলেন। সে নিজে আসতে পারেননি, তবে উনি তখনের জাস্টিস সিনহার কাছে সে পারমিশন চেয়েছিল যে যেহেতু আমি একজন সিটিং জাজ, আমি আপনার পারমিশন ছাড়া আমি এভিডেন্স দিতে যেতে পারি না, আপনি কি অনুমতি দিবেন কিনা। জাস্টিস সিনহা অনুমতি দেননি। আপনারা হয়তো জানেন, আপনাদের হয়তো মনে আছে, আব্বার কেস চলাকালীন ওই স্কাইপ কেলেঙ্কারিও কিন্তু বের হয়ে এসেছিল, যেখানে জাস্টিস নাসিমের নিজ গলায় আওয়াজেই শোনা যাচ্ছে উনি বলছেন যে সাকাকে যদি আমরা ফাঁসি দিয়ে দিতে পারি তাহলে আমার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের জায়গা খালি হয়ে আছে, ওখানে আমাকে জায়গা দিয়ে দিবেন। আপনাদেরকে আরো একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, যেই দিন আব্বার রায় ঘোষণা দেওয়া হয় সেই দিন আমার বাবার হাতে রায় ছিল। সেই রায়টাও মিনিস্ট্রি থেকে বের হয়ে এসেছিল। তখন আমরা প্রমাণ করতে পারি আপনাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না, রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে। আমরা হয়তো অনেকগুলি এরকম আরো অনেক কিছু আপনাদেরকে বলতে পারবো যে কারণে এই ট্রাইব্যুনালটা বিতর্কিত ছিল অথবা এই জাস্টিস সিস্টেমটাই ধ্বংস হয়ে গিয়েছিল। দর্শক, ধানমন্ডি নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হোমবাম কাদের চৌধুরী। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। গেল বছরের 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির দিন আন্দোলনরত ছাত্র জনতার উপর সরাসরি গুলির নির্দেশ দেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় 13 পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজধানীর চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন 42 জন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য 13 জন। তদন্ত সংস্থাকে দেয়া 13 পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন আন্দোলনরত ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন তৎকালীন ডিএমপি কমিশনার। পাশাপাশি তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীও গুলির নির্দেশ দেন। জবানবন্দিতে আরও বলা হয়, শাহবাগ থানায় গিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আন্দোলন দমনে গুলি করা সহ অন্যান্য বিষয়েও নির্দেশনা দিয়েছিলেন তারা। শুধু তাই নয়, এ মামলার অন্যতম আসামি রমনা জোনের এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামের নামও এসেছে নির্দেশদাতা হিসেবে। আন্দোলন দমনে কোনো কারণ ছাড়াই সাউন্ড গ্রেনেড, গ্যাস গান ও শটগান দিয়ে গুলির নির্দেশ দেন তিনি। নির্দেশ অমান্য করলে অকথ্য ভাষায় গালিসহ হুমকি দিয়েছিলেন আক্তারুল। এছাড়া 17 ও 18 জুলাই অফিসারদের সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান। এমনকি নিলিং পজিশনে গিয়ে চায়না রাইফেল দিয়েও গুলির নির্দেশও দিতেন তিনি। জবানবন্দিতে আরও উঠে আসে আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগকারীদের বিভিন্ন সময়ে অর্থ পুরস্কারও ঘোষণা দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর।